ওয়েস্টার্ন রক বেনন ভলিউম ১ থেকে শুরু করছি দস্যু বেনন। লেখক কাজী মাইমুর হোসেন। দস্যু বেনন প্রথম প্রকাশ ২০০০ সাল। শুরু হচ্ছে দস্যু বেনন এর প্রথম পর্ব। জোব্বা পরা ১১ জন গুরুগম্ভীর র্যাবাই বসে রয়েছেন স্কুল বিল্ডিং এর অফিস ঘরে। গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে মিটিং ডাকা হয়েছে আজ। ডেকেছেন র্যাবাইদের প্রধান। ৯০-এর একদিনও কম হবে না তার বয়স। হাড় জিরজিরে শরীর, ছোবা ছাড়ানো নারকেলের মতো মাথা, গাল দুটো তোবড়ানো, কুঁতকুঁতে দুই চোখে এই বয়সও বুদ্ধির ঝিলিক। সবার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছেন তিনি। মাঝে মাঝে সায় দিয়ে মাথা দোলাচ্ছেন। আলাপের এক পর্যায়ে হাত তুলে সবাইকে চুপ করতে বললেন তিনি। দরজার পাশে টুলে বসে থাকা বাচ্চা একটা ছেলেকে বললেন, ইব্রাহিমকে ডেকে আনো তো দেখি। চলে গেল ছেলেটা। একটু পরে সদ্য যুবক এক সুদর্শন কিন্তু রুগ্ন র্যাবাইকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করল। ততক্ষণে আবার আলোচনায় ডুবে গেছেন বয়স্ক র্যাবাইরা। ঘরের কোনায় কাঁচুমাচু ভঙ্গিতে চুপ করে দাঁড়িয়ে কথা শুনতে লাগলো ইব্রাহিম। আসার সময় বৃষ্টিতে ভিজেছিল, সেই বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়তে লাগলো কার্পেটে। আমি বুঝতে পারছি না, হাজার হাজার মাইল দূরের কাউকে ওরা ডাকছে কেন, মন্তব্য করলেন একজন। ব্যাপারটা আমার কাছে পাগলামি মনে হচ্ছে। মোটেও তা নয়, দ্বিমত পোষণ করলেন আরেক র্যাবাই। বরং এটা আমাদের জন্য একটা দুর্লভ সম্মান যে ৯,০০০ মাইল দূর থেকে ওরা আমাদের প্রশিক্ষিত র্যাবাই চেয়েছে। সেজন্যই আমি বলতে চাই যে ইব্রাহিমকে নয়, আমাদের উচিত সেরা কাউকে পাঠানো। ইব্রাহিম খুবই খারাপ ছাত্র। তাছাড়া পরীক্ষার আগে কোরআন শরীফ আর বাইবেল পড়তে গিয়ে সে ধরা পড়েছিল। এ কথা আমাদের ভুললে চলবে না। অন্য ধর্মের প্রতি অত আগ্রহ কিসের? তার চেয়ে আমি বলি, পাঠালে আমাদের নেতানিয়াহুকেই পাঠানো উচিত। বললে নেতানিয়াহু রাজি হবে বলেই আমার বিশ্বাস। মাথা নাড়লেন আরেকজন। আমি বলেছিলাম নেতানিয়াহুর মা ওকে যেতে দেবে না। ইব্রাহিমের চেয়েও পরীক্ষায় খারাপ করেছে একজন, বলল ইব্রাহিমের ভক্ত টুলে বসে থাকা বাচ্চা ছেলেটা। ইব্রাহিম একেবারে খারাপ ছাত্র নয়। এই তুমি চুপ করো, একসঙ্গে ধমক দিলেন কয়েকজন র্যাবাই। তাছাড়া ভালো কেউ আমেরিকার মতো জায়গায় যেতে চাইবে কেন? ইব্রাহিমের দিকে তাকালেন প্রধান র্যাবাই। ইদ্দিস ভাষায় বললেন, ইব্রাহিম, আমি তোমার সঙ্গে জরুরি একটা বিষয়ে গোপনে আলাপ করতে চাই। জি র্যাবাই, কুর্নিশ করল ইব্রাহিম। কখন? এখন গর্ধপ, এখন। কিন্তু আর সবাই? ইংরেজিতে কথা বলবো আমরা। ইংরেজি বললেন র্যাবাই প্রধান। ফ্রেঞ্চ, জার্মান আর স্প্যানিশ ভাষায় ইব্রাহিম এতই কাঁচা যে বাধ্য হয়ে ইংরেজি শেখানোর চেষ্টা করা হয়েছে ওকে। অল্প বিস্তর শিখেছে সে, শিখিয়েছেন র্যাবাইদের প্রধান। তিনি ছাড়া এই স্কুলে আর কেউ ভাষাটার সঙ্গে পরিচিত নয়। কি কথা হচ্ছে বুঝবে না কেউ, কারণ ইংরেজিতে তাওরাতের তেমন কোনো প্রচলন নেই। তুমি ভালো ছাত্র ছিলে না ইব্রাহিম? গম্ভীর চেহারায় মাথা দাঁড়ালেন বৃদ্ধ র্যাবাই। জি, চোখ নামিয়ে নিল ইব্রাহিম। গত কয়েকদিনের কোনো ভুল করেছে কিনা মনে করার চেষ্টা করলো। মনে পড়ল না কিছু, তবে নিশ্চিত হবার কোনো উপায় নেই। কখন কোথায় ভুলচুক হয়ে গেছে কে বলতে পারে। বোধহয় শাস্তি দিতেই ডেকেছেন র্যাবাই, কে জানে। এই স্কুল থেকে স্নাতক করা ৮৮ জনের মধ্যে ৮৮তম হয়েছ তুমি। র্যাবাই, এটা খুব ভালো কথা নয় র্যাবাই। অন্যেরা যখন তাওরাত পড়ছে তুমি তখন অন্য ধর্মগ্রন্থ পড়ে সময় নষ্ট করে। র্যাবাই বিরক্ত হয়ে ভ্রু কুঁচকালেন র্যাবাই। কি? ৮৭। হ্যাঁ? থতমত খেয়ে তাকালেন ধর্মযাজক। আমি ৮৭তম হয়েছি র্যাবাই। মেন্ডেল পিনকাস ৮৮তম হয়েছিল।
মেন্ডেল পিনকাসের জন্য অন্তর থেকে স্রষ্টার কাছে প্রার্থনা করল ইব্রাহিম। পিনকাস সৃষ্টি না হলে ওর নিজের সবচেয়ে খারাপ ছাত্র হওয়া কোনো মতে ঠেকানো যেত না। সবচেয়ে খারাপ ছাত্র না হওয়ায় হাসি এসে গেল ওর। বেরিয়ে পড়ল 32 পাটি দাঁত। এই, হাসবে না খবরদার, ডঙ্কি, স্লিমাজেল, নাচ সলিপার, ডম্ভেনিক কোথাকার, ধমক দিলেন রাবাই। 87তম হওয়াতে হাসির কিছু নেই। চেহারাটা গভীর করে তুলল ইব্রাহিম। খসখস করে মাথা চুলকে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করল। তোমার দুঃখিত হওয়া উচিত, বললেন গভীর রাবাই। কোথায়? তোমার চেহারায় দুঃখ দেখছি না কেন? ঠোঁটের দুকোণ নিচে নামিয়ে চেহারায় বিষাদ ফুটিয়ে তোলার চেষ্টা করল ইব্রাহিম। আজ সকালে একটা চিঠি এসেছে আমার কাছে, আবার শুরু করলেন রাবাই। নতুন একটা কংগ্রেগেশন হতে যাচ্ছে আমেরিকায়। রাবাই, প্রশ্নটা ফসকে বেরিয়ে গেল ইব্রাহিমের মুখ থেকে। বেয়াদবি হয়ে গেল কিনা বুঝতে না পেরে দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল। তো কথা কিসের? ভ্রুকুটি করলেন রাবাই। হ্যাঁ, আমেরিকা থেকে এই চিঠি এসেছে। ওদের ওখানে কোনো র্যাবাই নেই, তাই র্যাবাই চেয়েছে ওরা। কম বয়সীরা নাকি অধার্মিক হয়ে যাচ্ছে, ধর্মে কর্মে মন নেই, এমনকি পরিবার ভেঙে চলে যাচ্ছে অনেকে। ওরা চায় কঠোর একজন র্যাবাই, প্রয়োজনে আত্মবিসর্জন দেবার মতো মানসিকতা থাকতে হবে তার। তুমি কি আমেরিকায় যেতে ইচ্ছুক? জি রাবাই, বুকের মাঝে লাফ মারল ইব্রাহিমের হৃৎপিণ্ড। অনেক দিনের ইচ্ছে ওর এই স্কুল থেকে বেরোয়। 3 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনিও। এইবারই কেমন করে যেন কপালে লেগে গেছে। দরকার হলে নরকে যেতেও আপত্তি নেই ওর, তবু যদি বুড়ো র্যাবাইদের চোখ রাঙানি থেকে রক্ষা পাওয়া যায়। বেশ, তাহলে তুমি ইয়ার বাবুয়েনায় যাচ্ছ? ইব্রাহিম রাজি হওয়াতে হাঁফ ছেড়ে বাঁচলেন প্রধান র্যাবাই। আমেরিকার মতো দূর দেশে ছেলেদের যেতে দিতে কোনো অভিভাবকই রাজি হচ্ছিল না। ইয়াতিম ইব্রাহিমের সেই সমস্যা নেই। তাছাড়া আমেরিকা যেতে খুশি মনে রাজি আছে ও। আরেকটা ব্যাপার, ইব্রাহিমের মতো বাজে ছাত্র জেরুজালেমে কাজই বা পাবে কোথায়? আর কাজ না পেলে বেচারা না খেয়ে মরবে, এতে সন্দেহ নেই কোনো। তার চেয়ে দেখুক একবার চেষ্টা করে। ভাগ্যে থাকলে আমেরিকায় যদি পৌঁছতে পারে, হয়তো করে কমে খেতে পারবে। শিক্ষক হিসেবে এটুকু সুযোগ তার ছাত্রকে করে দিতে পেরে সন্তুষ্টি বোধ করলেন বৃদ্ধ রাবাই। ইয়ার বা বুয়েনা কোথায় রাবাই? জানতে চাইল ইব্রাহিম। ওটার নাম বদলে এখন হয়েছে স্যান ফ্রান্সিসকো, আমেরিকার পশ্চিম দক্ষিণে। টেবিলে রাখা ম্যাপে আঙ্গুল ঠুকলেন রাবাই। এই যে, তোমাকে যেতে হবে ফিলাডেলফিয়া হয়ে। উপস্থিত আর র্যাবাইদের দিকে তাকালেন তিনি। স্বস্তির শ্বাস ফেলে হিব্রুতে বললেন, হ্যাঁ, ইব্রাহিম যেতে রাজি। এবার ভোট গ্রহণ। কে কে ওর যাবার পক্ষে হাত তুলুন। একটা হাতও উপরে উঠল না। যত খারাপ ফলাফলই করুক, যতবারই পরীক্ষায় ফেল করুক, ইব্রাহিম সাধাসিধে সরল, তাছাড়া অত্যন্ত বাধ্য অনুগত ঈশ্বর ভক্ত হিসেবে নাম করেছে। ওকে মৃত্যুর মুখে এভাবে ঠেলে দেওয়া সমর্থন করতে পারল না কেউ। বেশ, তাহলে ভোট গ্রহণ সমাপ্ত হলো, বললেন প্রধান রাবাই। এবার আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী ফলাফল ঘোষণার পালা। ভোট গণনা শেষে সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে ইব্রাহিম যাচ্ছে। ইব্রাহিম রাজি হয়ে বললেন, বেশ, তাহলে ভোট গ্রহণ সমাপ্ত হলো। বললেন প্রধান রাবাই। এবার আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী ফলাফল ঘোষণার পালা। ভোট গণনা শেষে সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে ইব্রাহিম যাচ্ছে।
ইদ্দিস জার্মান, পোলিশ, স্প্যানিশ আর রাশিয়ান ভাষায় তুমুল প্রতিবাদের ঝড় তুললেন বাকি র্যাবাই। 2-3 জন মারমুখী হয়ে তেড়ে গেলেন প্রধান র্যাবাইয়ের দিকে। কেউ মাতৃভাষা হিব্রু ব্যবহার করতে পারছেন না, কারণ হিব্রুতে কোনো গালাগাল নেই। যাও ইব্রাহিম, যাও! দুহাত শূন্যে তুলে হুঙ্কার ছাড়লেন র্যাবাইদের প্রধান। পরক্ষণে কয়েকজনের তলায় চাপা পড়ে গেলেন তিনি। তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে এলো ইব্রাহিম। বিদায়ের আগের দিন ছোট একটা অনুষ্ঠান করে স্কুলের তরফ থেকে ওর হাতে তুলে দেওয়া হলো একটা তাওরাত গ্রন্থ আর রূপর পাতে লেখা 10 কমেন্টমেন্ট। ও নিজের সঙ্গে নিয়ে নিল বাইবেল আর একখানা পবিত্র কোরআন শরীফ। সব ধর্মই তো স্রষ্টার কাছ থেকে এসেছে, কোনোটাই ফেলনা লয়। কোথাও বলা নেই যে মিথ্যে কথা বলো বা খারাপ কাজ করো। সেজন্যই কোনো ধর্মকে খাটো করে না দেখার একটা তাগিদ সবসময় মনের মাঝে অনুভব করে ও। বিদায় গ্রহণের পালা শেষে ডিসেম্বরের এক শীতের সকালে জাহাজে চাপল ইব্রাহিম। 30 বছর বয়সী জীর্ণ জাহাজটার নাম কলিব্রি। 2 মাস্তুলের জাহাজ, তুলো বহন করত। এখন অনেকে আমেরিকা যেতে ইচ্ছুক দেখে নতুন ব্যবসায় নেমেছে। সামান্য ঢেউয়ের দোলাতে ক্যাঁচ কোঁচ আওয়াজ করছে ওটার কাঠের জোড়াগুলো। এ জাহাজ আমেরিকায় পৌঁছবে সে সম্ভাবনা অতি ক্ষীণ। আহা, নবজীবনের বাহন! ডেকে উঠে বিড়বিড় করে বলল ইব্রাহিম। স্টিয়ারের সেকশনের দিকে পা বাড়িয়ে দেখলো অনেকেই শ্রদ্ধা নিয়ে দেখছে ওকে। ওর পরনে র্যাবাইদের পোশাক, সেটাই তাদের ভক্তির কারণ। স্টিয়ারের সেকশনটা উচ্চতায় 6 ফুট। আমেরিকায় কেন লম্বা ইহুদি এত কম দেখা যায় সে ব্যাপারে পরবর্তীকালের গবেষকরা এই স্টিয়ারের সেকশনটাকে অন্যতম কারণ বলে ধরতে পারে। খোলের দুপাশে ওপরে নিচে 2 সারি বাঙ্ক। সম্মানিতদের সেখানে থাকার ব্যবস্থা। মেঝেতে শোভে বাকি সবাই। প্রত্যেককে যাত্রা উপলক্ষে দেয়া হলো একটা করে সাবান আর তোয়ালে। প্রতি 3 জনের জন্য একটা করে লাইফ প্রিজার্ভারও জুটল সেই সঙ্গে। খোলের মাঝখানটা বেড়া দিয়ে ঘেরা, ওখানে গাদাগাদি করে রাখা হয়েছে শুয়োর আর মুরগির পাল। বাল্কহেডের পাশে রইল পানির ব্যারেল, চাল আর আলুর বস্তা। আহা, ভাবল ইব্রাহিম, এর চেয়ে ভালো জাহাজ কি আর হয়? আমার জন্য কতই না খরচ করেছে আমাদের কংগ্রিগেশন। প্রথম দিনে যাত্রীদের জানা হয়ে গেল যে র্যাবাই ইংরেজি পারে। অনেকে মিলে ইব্রাহিমকে চেপে ধরল, ইংরেজি শেখাতে হবে তাদের। দ্বিতীয় দিন থেকে ডেকের ওপর শুরু হলো ইব্রাহিমের ক্লাস। সামনে 20-25 জনকে বসিয়ে ইংরেজি শেখাতে লাগলো ইব্রাহিম। আমি সি ক্রাঙ্ক, বলল মৈশি ফিশপেইন। হলো না, মাথা নাড়ল ইব্রাহিম। গ্রামারের বইটা একবার দেখে নিয়ে বলল, তুমি হচ্ছ সি সিক। আমি সি ক্রাঙ্ক, জানালো ফিশবেইন। তুমি হচ্ছ সি সিক, বলল ইব্রাহিম। বুঝেছ, তুমি সি সিক। জবাব দিতে পারল না ফিশবেইন। বমির ভাব আসায় গলা দিয়ে গঁক গঁক শব্দ বের করলো কেবল। আমার নাম অ্যানা লিফশিস, বলে উঠল একজন মহিলা। বাহ, বেশ, এই তো হচ্ছে, উৎসাহ দিল ইব্রাহিম। হাত তুলল যাতে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কোথায় যাচ্ছেন আপনি? নিজের পাণ্ডিত্য দেখাতে জানতে চাইল সদ্য বাক্যটা শেখা একজন। আমি সি সিক, জবাবে বলল অ্যানা লিফশিস। হলো না, জানালো ইব্রাহিম। আপনি যাচ্ছেন ফিলাডেলফিয়া। আমি সি ক্রাঙ্ক, বমির ফাঁকে বলে উঠল ফিশবেইন। তুমি হচ্ছ সি সিক, শুদ্ধ করে দিল ইব্রাহিম। আমি হচ্ছি সি সিক, বলল মিসেস লিফশিস। ইনি হচ্ছেন সি সিক। অ্যানা লিফশিসের দিকে ক্লাসের মনোযোগ আকর্ষণ করলো ইব্রাহিম। তাহলে যে একটু আগে বললেন ইনি অ্যানা লিফশিস? ইদ্দিস ভাষায় জানতে চাইল একজন সন্দেহপরায়ণ বৃদ্ধ। বাকিরাও সায় দিল তার কথায়। ব্যাপারটা সবার কাছে বড্ড গোলমেলে ঠেকেছে। কিছুক্ষণ মাথা চুলকানো শেষে গ্রামার বই খুঁজে উপযুক্ত জবাব হাতড়াতে লাগলো বিধ্বস্ত ইব্রাহিম। তারপর জবাব খুঁজে পাবার আগে বমি করতে ছুটল জাহাজের রেলিং এর দিকে। এভাবেই প্রতিদিন ক্লাস চলল তার। এগিয়ে চলেছে জাহাজ আমেরিকার দিকে।
আকাশের রং গাঢ় নীল, মাঝে মাঝে ভেসে যাচ্ছে সাদা মেঘের ভেলা। শান্ত সাগর, ঢেউয়ের দল মৃদু ছলছল ছলাৎ শব্দে বাড়ি খাচ্ছে জাহাজের খোলে। পশ্চিমে হেলে পড়েছে সূর্য, লোনা জলের গন্ধ মেখে ঝিরঝির করে বইছে হিমেল বাতাস, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে সবার গায়ে। স্টিয়ারের সেকশনে ক্লাস চলছে প্রধান সব ধর্মের মাহাত্ম্য বিষয়, জানানো হচ্ছে ইসলাম ধর্ম সম্বন্ধে। এমন সময়ে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো জাহাজের মেট। ইব্রাহিমকে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দিয়ে হড়বড় করে বলল, মিশকিন মরে যাচ্ছে রাবাই। আবার? চিন্তিত চেহারায় মেয়েটের দিকে তাকালো ইব্রাহিম। ধর্মীয় আলোচনা থেকে হঠাৎ উঠে চলে যাওয়া উচিত হবে কিনা ভাবছে। ঘন ঘন মাথা ঝাঁকালো লোকটা। আবার? ওকে বলো 1 মিনিটের মধ্যে আমি আসছি। 1 মিনিট? অনেক দেরি হয়ে যাবে, দড়িতে ঝুলে পড়েছ। ওর হাত ধরে টানলো লোকটা। বেশ, চলো। পা বাড়ালো ইব্রাহিম। নিজেরই হোক বা অপরের, যান বাঁচানো ফরজ কাজ, এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করেও। জাহাজের হোল্ডে এসে দেখা পাওয়া গেল মিশকিনের। একটা ক্রস বিমে দড়ি টাঙিয়ে ঝুলে পড়েছে 35 বছরের গোফওয়ালা ইয়া মোটা মুচি। এই নিয়ে দ্বিতীয়বার মারা যাবার তাল করেছে সে। গত সপ্তাহে ওর 85 বছরের বুড়ি মা মারা গেছে। সাগরে কবর দেয়া হয়েছে মহিলাকে। সেই থেকে 2 দিন পর পর মরতে চাইছে মিশকিন। এর আগে স্টিয়ারের সেকশনে মরতে চেয়েছিল, কিন্তু দড়িতে গলা ঢোকানোর পর দেখা গেল মেঝেতে পা ঠেকে যাচ্ছে ওর। এবার তাই হোল্ডে এসেছে। এখানে ঝুলে পড়ার সেই সমস্যাটি আর নেই। হোল্ডের উচ্চতা 8 ফুট। ঝুলছে মিশকিন। দুপাশ থেকে দুজন তাকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার শার্টের হাতা ধরে ওপরে তুলতে চাইছে এক আরব মহিলা। সবাই মিলেও পারছে না। অসম্ভব ওজন মুচির, 240 পাউন্ড। একে তো জাহাজটা দোল খাচ্ছে, তার উপর এলোপাথারি পা ছুটছে মুচি, সেই সঙ্গে চিৎকার, আমাকে মরতে দাও, কোন অধিকারে আমাকে ঠেকাচ্ছ? মরতে দাও আমাকে। দেব শয়তান কোথাকার। দাঁত খিঁচিয়ে খেঁকিয়ে উঠল এক বৃদ্ধ। দেব মরতে, আগে আমার টাকা শোধ করো, তারপর মরে জাহান্নামে যাও। ইব্রাহিমকে দেখে কাতরে উঠল মিশকিন। তাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে চাই না আমি। দৌড়ে গিয়ে মুচির 2 পায়ের ফাঁকে কাঁধ গলিয়ে দিল ইব্রাহিম। ওজনের কারণে হাঁটু ভেঙে গেল ওর। কোনো মতে কুঁকিয়ে উঠল, বাঁচাও। ইতিমধ্যে হোল্ডে এসে ঢুকেছে কয়েকজন। র্যাবাইয়ের সাহায্যে তাড়াতাড়ি এগিয়ে এলো তারা। মিশকিনকে নামিয়ে আনলো ফাঁস খুলে। দম ফিরে পেয়ে ইব্রাহিম বলল, মিশকিন, কি হয়েছে তোমার বলো তো? দুহাত দুদিকে ছুঁড়ে দিল কান্নারত মিশকিন। আমি এই নিষ্ঠুর দুনিয়ায় বড় একা। সান্ত্বনা দিল র্যাবাই। ছি, এসব কি কথা, আমরা আছি না। ফুঁপিয়ে উঠে মাথা নাড়ল মুচি। মাকে ছাড়া আমি বাঁচবো না। এটা কোনো সমাধান হলো না, বোঝাবার চেষ্টা করলো ইব্রাহিম। আমাকে ছেড়ে কেন চলে গেল মা? আকাশের দিকে তাকালো মিশকিন। আকাশ মানে হোল্ডের ছাদে দৃষ্টি নিবদ্ধ হলো তার। ডুকরে উঠল, মা, মা গো, কোথায় গেলে মা? তুমি আমাকে এতিম করে। এই পর্যায়ে দার্শনিক হয়ে উঠল ইব্রাহিম। বলল, সে আর ইহলোকে নেই, কারণ তোমার মাও যে মানুষ ছিল। মানুষ মাত্রেই মরতে হয়। যে না মরে সে কিভাবে বাঁচবে বলো? তুমি যদি মরতে না চাও তাহলে বেঁচো না। আমার মা দেবী ছিল। বেশ, তোমার কথাই ঠিক বলে ধরে নিলাম। আমার মা পরী ছিল। মার বয়স হয়েছিল 85। কথাটা কেড়ে নিয়ে বলল ইব্রাহিম। দড়িটা গলার যে জায়গায় এঁটে বসেছিল সে জায়গাটা ডলল মিশকিন। সিদ্ধান্তে এসে বলল, আমি মরতে চাই। কথা শেষে ঝুলন্ত দড়িটা ধরে মাথায় পড়ার চেষ্টা করলো সে। তাকে বাধা দিল ইব্রাহিম। মিশকিন, সব ধর্মে বলেছে আত্মহত্যা করা মহাপাপ। দড়ি ছাড়ুন, ছেড়ে দিন রাবাই। তাওরাতে বলা আছে, কিছু একটা চাইতে থাকলে 4 বারের বার ঈশ্বর তাকে সেটা অবশ্যই দেন। আমাকে শান্তিতে মরতে দিন। দড়িতে টানা হ্যাঁচড়া আরম্ভ করলো মিশকিন। বেশ, তবে তাই হোক। দড়ি ছেড়ে দিল ইব্রাহিম। কিছুটা দ্বিধা আর শঙ্কা নিয়ে ওর দিকে তাকালো মোটা লোকটা।
তারপর ফিসফিস করে বলল, ধন্যবাদ র্যাবাই। ভাবেনি সত্যি র্যাবাই ওর আত্মহত্যার চেষ্টায় সম্মতি দেবে, কিন্তু এভাবে নয়, এভাবে মরাটা পাপ। তাকে নিরস্ত করতে হাত তুলল ইব্রাহিম। ভিড়ের দিকে তাকিয়ে বলল, এসো দেখি কয়েকজন, ওকে ধরে সাগরে ছুড়ে দাও। জটলার মধ্যে গুঞ্জন উঠল। র্যাবাইয়ের নির্দেশ পালন করতে পা বাড়ালো কয়েকজন। দাঁড়াও দাঁড়াও! দুহাত সামনে বাড়িয়ে চেঁচিয়ে উঠল মিশকিন। পিছিয়ে গেল কয়েক পা। পানি বড় ঠান্ডা। মাত্র কয়েক মিনিট তুমি টের পাবে তা, বললে ইব্রাহিম। তাছাড়া আমি সাঁতার জানি না। হাসি হাসি হয়ে গেল ইব্রাহিমের মুখের চেহারা। তাহলে তুমি মরতে চাও না মিশকিন? আসলে আমি। তাহলে তুমি বাঁচতে চাও? দ্বিধান্বিত দেখালো মুচিকে, তোতলাচ্ছে। আমি আমি বলো, বলে ফেলো মিশকিন, সত্যি কথাটা বলা কোনো অপরাধ নয়। আমি বাঁচতে চাই, গলা ফাটিয়ে চেঁচালো মিশকিন। হই হই করে উঠল সবাই। মিশকিনের পিঠ চাপড়ে দিতে এগিয়ে এলো সামনে একজন, আবার বেহালায় আনন্দের সুর তুলল। জীবন, আহা জীবন! চেঁচালো মিশকিন। ভিড়ের কেউ হই হট্টগোলে খেয়ালই করলো না যে মুচি ছেড়ে দেয়া দড়িটা ইব্রাহিমের গলায় আটকে গেছে। দুলছে জাহাজ, ফলে সোজা হয়ে দাঁড়ানোর কোনো উপায় নেই। পা পিছলে ঝুলে পড়ল ইব্রাহিম, দম আটকে গেল। ওদিকে সবাইকে সঙ্গে নিয়ে যুদ্ধ বিজেতা নায়কের মতো স্টিয়ারের সেকশনের দিকে ফিরে চলেছে মুচি। কোকিয়ে উঠল ইব্রাহিম, আরে আরে, আমিও তো বাঁচতে চাই। কপাল ভালো যে বয়স্কা এক বিধবা মহিলা তার পেছনে ফিরে তাকিয়েছিল। রাবাইয়ের অবস্থা দেখে চোখ কপালে উঠল তার। হায় ঈশ্বর! চেঁচিয়ে উঠল, সবার দৃষ্টি আকর্ষণ করলো সে। রাবাই যে মরে যাচ্ছে! অজ্ঞান হয়ে যাবার ঠিক আগের মুহূর্তে ইব্রাহিমকে দড়ির ফাঁস খুলে নামানো হলো। 2 মাস হয়ে গেছে আমেরিকার দিকে এগিয়ে চলেছে জাহাজ। এক শুক্রবার ইব্রাহিমের গোসল করার পালা এলো। প্রত্যেকেরই সুযোগ আসে সপ্তাহে মাত্র একবার। ইব্রাহিমের গোসলের পালা গত পরশুই শেষ, কিন্তু মিশকিন ওর গোসলটা প্রিয় র্যাবাইকে ছেড়ে দিয়েছে। চোখ খুলে দেয়ার পারিশ্রমিক। চমৎকার এক মেয়ের সঙ্গে খাতির হয়ে গেছে মিশকিনের। সেই খুশিতে এমনকি জাহাজের বাবুর্চির সঙ্গে ভাব জমিয়ে আজকে র্যাবাইয়ের জন্য গরম পানির ব্যবস্থাও করেছে সে। ডেকের সামনের দিকে একটা জায়গায় পর্দা দিয়ে ঘেরা, ভেতরে আছে লম্বালম্বি কাটা একটা পানির বড় ব্যারেল। ওই ব্যারেলেই স্নানের ব্যবস্থা। ব্যারেলে গরম পানিতে বসে আরাম করে হাড্ডিসার শরীরে সাবান ডলল ইব্রাহিম। কবুতরের বুকের খাঁচার মতো পাঁজর থেকে চিমসে পেট পর্যন্ত 2 ইঞ্চি পুরু ফেনা তুলে ফেলল। ঈশ্বরের চমৎকারিত্বে আপ্লুত হয়ে গেল ওর মনটা। ঈশ্বর কত মহান, সর্বজ্ঞানী, যে খাবারের যখন অভাব হয় তখন তিনি সবাইকে সিসিক বানিয়ে মুখের রুচি মেরে দিচ্ছেন। আবার গোসল যখন করতে হবে ব্যারেলে, তখন কি সুন্দর তিনি আগেই শরীরটাকে শুকিয়ে রেখেছেন যাতে চাপাচাপি না করেই ঢোকা যায়। হঠাৎ চারপাশে হইচই শুনতে পেল ইব্রাহিম। চেঁচাচ্ছে সবাই, আমেরিকা, আমেরিকা দেখা যায়! ওই আমেরিকা, আমেরিকার আলো, আমেরিকার আলো! গোসলখানার পর্দা সরিয়ে এক লোক উকি দিল। আমেরিকা র্যাবাই, আমেরিকা এসে পড়েছি আমরা। দ্রুত একটা প্রার্থনা সেরে ডেকে বেরিয়ে এলো ইব্রাহিম। সঙ্গে সঙ্গে অর্ধেক লোকের বিস্মিত দৃষ্টি ঘুরে গেল তার দিকে। আমেরিকায় এসে প্রথম দর্শনীয় বস্তু হিসেবে একজন উলঙ্গ র্যাবাইকে দেখতে পেল তারা। ব্যাপার বুঝতে কয়েক মুহূর্ত লাগলো ইব্রাহিমের। তারপরে ঝেড়ে দৌড় দিল সে। গোসলখানায় ঢুকে টেনে দিল পর্দা। সবাই নেমে যাবার পর জাহাজ থেকে নামলো ইব্রাহিম। ঢুকলো সামনে নিচু লম্বা বিল্ডিংয়ে। ওটাই বুকিং কাউন্টার। সান ফ্রান্সিসকোগামী জাহাজের টিকিট কাটতে হবে ওখান থেকে। পকেট হাতড়ে ঠিকানা লেখা কাগজটা বের করলো সে। ওতে লেখা আছে প্রেসিডেন্ট ওয়াশিংটন জাহাজ, সান ফ্রান্সিসকো। কয়েকবার লেখাটা পড়ে মুখস্থ করে নিয়ে কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো ইব্রাহিম। সান ফ্রান্সিসকোর টিকিট দিন, প্রেসিডেন্ট ওয়াশিংটন জাহাজে। আপনি পশ্চিমে যাচ্ছেন? জানতে চাইলো ওর পেছনে দাঁড়ানো লোকটা। না, আমি যাব সান ফ্রান্সিসকোয়। আবার কাউন্টারের দিকে ফিরল রাবাই। একটা $50 নোট সামনে বাড়ি দিয়ে বলল, 1 ওয়ে টিকিট প্লিজ। কোথায় যাবে? ওয়াশিংটন যাব, সান ফ্রান্সিসকো জাহাজে।
মাথা নাড়ল টিকিট এজেন্ট। ওই নামে কোনো জাহাজ নেই। হ্যাঁ, নেই। টাকাটা এজেন্টের হাতে গুছিয়ে পকেট থেকে কাগজটা বের করে নাকের সামনে ধরল ইব্রাহিম। ভুলটা বুঝতে পেরেছে, লজ্জিত হাসি হাসল, বলল, আমি দুঃখিত, আসলে ওয়াশিংটন জাহাজের টিকিট চাইছি, সান ফ্রান্সিসকো যাব। নোটগুলো ফিরিয়ে দিল এজেন্ট। হবে না। ইব্রাহিম ভাবলো আবার বোধহয় প্রথম থেকে লেনদেন আরম্ভ করতে চায় এজেন্ট, কাজেই ডলার সামনে বাড়িয়ে বলল, ওয়াশিংটন যাব সান ফ্রান্সিসকো জাহাজে। জাহাজ ছেড়ে গেছে, জানালো এজেন্ট। কি? হ্যাঁ, পরের বোট সামনের মাসে। পেছনের লোকটা কাঁধে টোকা দেয় চমক কাটল ইব্রাহিমের। লোকটা জানতে চাইল, কি বলছে এজেন্ট? বলছে জাহাজ চলে গেছে। লাইন থেকে সরে দাঁড়ালো ইব্রাহিম। পেছনের লোকটা কাউন্টারে ঝুঁকে জানতে চাইল, সান ফ্রান্সিসকোর জাহাজ চলে গেছে? হ্যাঁ, গতকাল বিকেলে। কিন্তু তা কি করে হয়? আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আগামীকালকে ছাড়ার কথা ছিল। কথা, হাসল এজেন্ট। এখন আর কোনো কথার বালাই নেই, জানো না গোল্ড রাশ শুরু হয়েছে। কিন্তু শিডিউল? কথা শেষ করতে দিল না এজেন্ট। আর কোনো শিডিউল নেই, পরের জাহাজ আগামী মাসে। হায় ঈশ্বর, তাহলে তাহলে কাঁধ ঝুলে পড়ল লোকটার। ইব্রাহিমকে পাশ কাটিয়েই মাটিতে বসে পড়ল হাঁটু গেড়ে। ডুকরে উঠল, ঈশ্বর তুমি বলে দাও এখন আমি কি করব, কিভাবে যাব সান ফ্রান্সিসকো? কি হয়েছে তোমার? পাশে দাঁড়িয়ে পড়ে জানতে চাইল ইব্রাহিম। হাত বাড়িয়ে দিল। আমার নাম ইব্রাহিম আশেক। নিজের কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। মানুষের দুঃখ লাঘব করাই তো সত্যিকার ধার্মিকদের কাজ। ভেজা চোখ তুলে ইব্রাহিমকে দেখল লোকটা। গাল বেয়ে টপ টপ করে নেমে এলো অশ্রুবিন্দু। করমর্দন করে ঢোক গিলে বলল, আমি ড্যারিল ডিক্স। আজকেই আমি আর আমার ভাই খবর পেলাম যে আমাদের মা মারা যাচ্ছে। কি হয়েছে তার? নিউমোনিয়া। সান ফ্রান্সিসকো যাবার আর কোনো পথ নেই? কাজের কথা এলো ইব্রাহিম। আমাদের আর কোনো উপায় নেই স্যার। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ড্যারিল। ঢোক গিলে কান্না চেপে বলল, মাত্র 10 মিনিট আগে টিকিটের পয়সা জোগাড় করতে ঘোড়া আর ওয়াগনটা বেচে দিয়েছি। ভেবেছিলাম ওয়াশিংটনে চেপে সান ফ্রান্সিসকো যাব, কিন্তু বিধি বাম, তার হবার নয়। দীর্ঘশ্বাস ফেলল ড্যারিল। এখন একা একা নিঃসঙ্গ মারা যাবে আমার মা। নিজের বাবা মার কথা মনে পড়তে বুকের ভেতরে আঁকড়ে এলো ইব্রাহিমের। উথলে উঠল দুঃখ, আপ্লুত হয়ে গেল মনটা। বলল, তুমি যার কাছে ওয়াগনটা বেচেছ তাকে বললে সে হয়তো একটা ব্যবস্থা করে দিতে পারবে, হয়তো ফেরত দেবে ওয়াগনটা। মাথা নাড়ল ড্যারিল। না, তা দেবে না, মন গলবে না তার, খুব কড়া মানুষ। কিন্তু তুমি যদি তাকে টাকা ফেরত দেওয়ার কথা বলো? চিন্তিত দেখালো লোকটাকে, তারপর হঠাৎই আঁকড়ে ধরলো ইব্রাহিমের বাহু। দেখে মনে হলো নতুন আশা সঞ্চারিত হয়েছে তার ভেতর। বলল, আপনি আমার হয়ে একটু বলবেন তাকে প্লিজ স্যার। আমি ভালো করে কথা বলতে পারি না, কি বলতে কি বলে ফেলবো। তাছাড়া বলতে গেলেই মার কথা মনে পড়ছে, কান্না এসে যাচ্ছে আমার। দয়া করে তাকে বলবেন স্যার। লোকটার চেহারা দেখে মায়া হলো ইব্রাহিমের। বলল, বেশ, চেষ্টা করে দেখতে পারি, বাকি সব ঈশ্বরের হাতে। আমি চিরঋণী হয়ে গেলাম স্যার। ইব্রাহিমের হাত ধরে সামনে বাড়ল ড্যারিল। এখন তাকে একটু সুস্থির দেখাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আগেই এত আশা করে বসো না, আমি কিন্তু ভালো করে ইংরেজি বলতে পারি না। কাঠের বাক্সটা বগলে চেপে তার পাশে পাশে হাঁটতে লাগলো ইব্রাহিম। ডক এলাকা ছাড়িয়ে সরু একটা গলি ধরে এগোলো ওরা। পেছনে পড়ে গেল হল্লারত মাতাল নাবিকের দল। পথের দুধারে 2তলা 3তলা ইটের বাড়ি, কাঠেরও আছে দু একটা। ফুটপাথে বাজার বসেছে, ফল ফলারি তরিতরকারি বেচা কেনা হচ্ছে। লোকজনের ভিড় ঠেলে পথ করে এগিয়ে চলল ওরা। কয়েকটা গলি ঘুরে একটা অন্ধ গলির ভেতরে ইব্রাহিমকে নিয়ে এলো ড্যারিল। গলির মাঝামাঝি একটা স্টেবেলের আধ খোলা দরজা। থামলো তার সামনে। একপাশে রাখা আছে একটা ক্যানভাসের ঘের দেয়া পুরনো ওয়াগন। ওটার সামনে ঝিমুচ্ছে দুটো ক্লান্ত চেহারার বুড়ো ঘোড়া। এই যে আমাদের ওয়াগন আর ঘোড়া, জানালো ড্যারিল।
ওয়াগনের পাশে দাঁড়িয়ে আছে কঠোর চেহারার এক গোঁফওয়ালা শক্তপোক্ত লোক, কুঁচকে রেখেছে ভ্রু। ডেরিলকে দেখেই জানতে চাইল, সবকিছু ঠিক আছে ডেরিল? মাথা নাড়ল ডেরিল। জাহাজটা ছেড়ে গেছে। কি? চলে গেছে। এজেন্ট বলল গোল্ড রাশ গতকালই রওনা হয়ে গেছে জাহাজ। বোবার মতো ডেরিলের দিকে তাকিয়ে থাকলো লোকটা। ওয়াগনের পেছন থেকে বেরিয়ে এলো স্টেবল মালিক। ডেরিলকে নড করে ঘোড়ার হার্নেস ঠিক করতে লাগলো বুড়ো লোকটা। কি করব আমরা এখন? এতক্ষণে জবান ফিরে পেল ডেরিলের ভাই। ঈশ্বর আছেন আমাদের সঙ্গে ম্যাট, আত্মবিশ্বাসের সঙ্গে বলল ডেরিল। ইব্রাহিমকে দেখালো। ইনি ইব্রাহিম আশেক, একটু আগে এর সঙ্গে আমার পরিচয়। আর স্যার ইব্রাহিম, গাট্টা গোটা লোকটাকে দেখালো ডেরিল। এ হচ্ছে আমার ভাই ম্যাট ডিক্স। করমর্দন করলো দুজনে। বুড়ো লোকটার উদ্দেশ্যে ডেরিল বলল, মিস্টার জোন্স, মস্ত বিপদ হয়ে গেছে, ছেড়ে চলে গেছে আমাদের বোট। শুনে খুব দুঃখিত হলাম, নিরাবেগ গলায় বলল বুড়ো। হাতের কাজ থামিয়ে তাকাবারও প্রয়োজন বোধ করলো না। পকেট থেকে টাকা বের করলো ডেরিল। আপনি যদি টাকাগুলো ফেরত নিয়ে ওয়াগন আর ঘোড়া দুটো দিতেন, তাহলে মাকে দেখতে সান ফ্রান্সিসকো যেতে পারতাম মিস্টার জোন্স। ম্যাট ডিক্স বলল, নিউমোনিয়ায় মারা যাচ্ছে আমাদের মা স্যার। বুড়োর ভ্রু বিছের মতো মোটা। সেগুলো কুঁচকে দুভাইয়ের দিকে তাকালো সে। বোঝা গেল বিরক্ত হয়েছে। জানতে চাইল, তোমাদের মা মারা যাচ্ছে, তাতে আমি কি করতে পারি? ব্যবসায়ী মানুষ আমি, জিনিস বেচা কেনা করে সেই মুনাফা দিয়ে চলি। মুনাফা ছাড়া কোনো কিছু বেচবো কেন? অসহায় দেখালো ডেরিলকে। ভাইয়ের দিকে একবার তাকিয়ে বলল, কিন্তু আমাদের কাছে বাড়তি কোনো টাকা নেই মিস্টার জোন্স। শাক করলো বুড়ো। আমি দুঃখিত, কিন্তু সেক্ষেত্রে কোনো লেনদেন হবে না। এবার কথা বলার সময় এসেছে। সিদ্ধান্ত নিল ইব্রাহিম। বাক্সটা মাটিতে নামিয়ে রেখে বলল, কত টাকা মুনাফা হলে চলে আপনার মিস্টার জোন্স? জব্বা পরা কঙ্কালসার লোকটাকে আপদমস্তক দেখলো বুড়ো। অন্তত $150। দীর্ঘশ্বাস ফেললো ডেরিল। না, হলো না ম্যাট, মাকে দেখতে যেতে পারলাম না আমরা। ইব্রাহিমের হাতটা ধরে বলল, ধন্যবাদ রাবাই, অনেক করেছেন আপনি আমাদের জন্য। আপনার সময় নষ্ট করার জন্য সত্যিই আমি দুঃখিত। ভাইয়ের কাঁধে হাত রেখে ফুঁপিয়ে উঠল বেচারা। ওকে জড়িয়ে ধরে পা বাড়ালো ম্যাট। চলে যাচ্ছে। বুঝে গেছে গলবে না বুড়ো স্টেবল মালিকের পাষাণ হৃদয়। তোমরা দাঁড়াও একটু, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মানবতার খাতিরে কিছু কি কমাবেন না আপনি? ধরুন $30, তাতে চলবে আপনার? যদি রাজি থাকেন এখনই নগদ দিয়ে দিতে পারি আমি। ইতস্তত করে থেমে দাঁড়ালো দুই ভাই। বুড়ো বলল, 75 হলে দিতে পারি ওয়াগন। কোটের পকেট থেকে $50 বের করলো ইব্রাহিম। এই বড় জোর দিতে পারি আমি। বাকি টাকা ইমিগ্রেশন সোসাইটিতে ফেরত দিতে হবে। এক মুহূর্ত চিন্তা করলো বুড়ো, তারপর ছোঁ মেরে নিয়ে নিল নোটটা। ডেরিল বলল, আপনার অনেক দয়া রাবাই, কিন্তু আমি জানি না কি করে এই ঋণ শোধ করব। তার চেয়ে না হয়। হাত তুলে তাকে থামালো ইব্রাহিম। চিন্তা করো না, এই টাকা তোমাদের শোধ করতে হবে না। মানুষের জন্য এতটুকু যদি করতে না পারি, তাহলে নিজেকে মানুষ ভাববো কি করে? ওয়াগনের সিটে কুশন পেতে আপনার বসার ব্যবস্থা করে দেব। কৃতজ্ঞ হাসলো ডেরিল। আপনাকে নিরাপদে সান ফ্রান্সিসকো পৌঁছে দিয়ে তবে আমাদের স্বস্তি, বলল ম্যাট। কুশনটা আমরা সবাই মিলে ব্যবহার করব, খুশি হয়ে জানালো ইব্রাহিম। ম্যাট, বলল ডেরিল। ঈশ্বর আজকে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। সায় দিয়ে মাথা দুলিয়ে হাসলো ম্যাট। বাকি টাকা বুড়োকে দিয়ে ওয়াগনটা যাত্রার উপযোগী করতে লেগে পড়লো দুই ভাই। ঈশ্বর আজকে ওকে দিয়ে মহৎ একটা কাজ করিয়েছেন, কাজেই রাস্তায় হাঁটু গেড়ে প্রার্থনায় বসলো ইব্রাহিম। চারজনই মহা খুশি। স্বয়ং ঈশ্বরও বুঝি হাসলেন। শুধু তিনিই জানেন অদূর ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। গোল্ড রাশ শুরুর এই কিছুদিন আগেও ইয়ারবা বুয়েনায় 700 লোকের বাস ছিল। তাদের অর্ধেক ছিল সাদা আমেরিকান। পরবর্তী মাত্র 3 বছরে সাগর আর স্থল পথে 40-80 হাজার লোক এসে হাজির হলো। হু হু করে বেড়ে গেল সবকিছুর দাম। এখন একটা ডিমের দাম $1। পোর্টাররা একটা ব্যাগ বহন করার জন্য $2 করে নেয়। এক ঢোক মদ খেতে হলে দিতে হয় 1 চিমটে সোনার গুঁড়ো। শহরে আইন শৃঙ্খলার বালাই নেই।
খুন, রাহাজানি, ডাকাতি লেগেই রয়েছে। নতুন আগতদের মধ্যে বেন্ডার পরিবারও এসেছিল, কিন্তু আর সবার মতো প্রসপেক্টিংয়ে মেতে গেল না তারা। এই পরিবারের প্রধান স্যামুয়েল বেন্ডার বুঝতে পেরেছিল যে গোল্ড রাশ শেষ হলে মাইনাররা ছাড়া আর সবাই বড়লোক হয়ে যাবে। সেজন্যই দোকান আর হোটেলের ব্যবসা খুলল সে। এখন বেন্ডারদের 5টা স্টোর, 2টো হোটেল আর একটা ওয়্যার হাউস আছে। পর্যাপ্ত প্রাচুর্য আসতেই ধর্মকর্মের দিকে মন গেল পরিবারের প্রধানের। সমমনা আরো কয়েকজনের সঙ্গে আলাপ সেরে ইসরায়েলে চিঠি পাঠালো র্যাবাই চেয়ে। আজকে সে বিষয়ে আলোচনার জন্যই স্যামুয়েল বেন্ডারের বাড়িতে উপস্থিত হয়েছে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, মোট 12 জন। তাদের মধ্যে ইদ্দিস, পোলিশ, রাশিয়ান আর জার্মান ভাষাভাষীও আছে। টেবিলের এক মাথায় পিঠ সোজা করে বসে আছে স্যামুয়েল বেন্ডার। আইজ্যাক বিয়ালিক নামের টাক মাথার এক লোক বক্তব্য শুরু করলো। আপনারা অবগত আছেন যে র্যাবাই যে চিঠি দেওয়া হয়েছিল জবাবে এসেছে সে চিঠির। আমরা এখন অপেক্ষা। স্যামুয়েল বেন্ডারের মন নেই বিয়ালিকের কথায়। ভাবুক চেহারায় বড় মেয়ে সারার দিকে চেয়ে আছে সে। চা পরিবেশন করছে সারা। দেখতে শুনতে মেয়েটা তেমন ভালো না হলেও দেহ সৌষ্ঠব অত্যন্ত আকর্ষণীয়। শহরের যুব সমাজের প্রায় সবাই ওর সঙ্গে খাতির জমাতে চেষ্টা করছে, কিন্তু পাত্তা পায়নি। নিজেকে অধরা করে রেখেছে মেয়েটা। নির্লোভ একজন ধার্মিক এবং বিদ্বান স্বামী পাবে এই আশায়। অবশ্য এটা ওর বাবার ধারণা। সারা নিশ্চয়ই এমন মানুষকে স্বামী হিসাবে চাইবে যে ওর বাবার টাকার লোভ করবে না। আসলে চালু মেয়ে সারা, কোথায় কি করে বেড়াচ্ছে তা দোকান হবার জো নেই। মেয়ের দিকে তাকিয়ে বুকটা গর্বে ভরে গেল স্যামুয়েলের। জেরুজালেমের যে স্কুল থেকে র্যাবাই আসছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে চিঠিতে ঠিক হয়েছে তরুণ র্যাবাই এসে পৌঁছলেই তার সঙ্গে সারার বিয়ে দেয়া হবে। এটা একটা বিরল পারিবারিক সম্মান। মেয়ের ছবিও পাঠিয়ে দিয়েছিল সে। জেরুজালেম থেকে আসা চিঠিতে জানা গেছে নতুন র্যাবাই ইব্রাহিম আশেকের এই বিয়েতে অমত নেই। ছবি দেখে মেয়ে পছন্দ করেছেন তিনি। আজকের মিটিংয়ে এই শুভ সংবাদ সবাইকে জানাবে বলে ঠিক করেছে স্যামুয়েল বেন্ডার। এদিকে সারার চা পরিবেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। জুলিয়াস রোজেনশাইনের সামনে বাকিদের তুলনায় খানিকটা বেশি সময় থামল সে। দুজনের দৃষ্টি এক হতেই সারার গালে লালের ছোপ পড়ল। সন্দেহ নেই মেয়েটা জুলিয়াসের প্রতি দুর্বল। জুলিয়াস রোজেনশাইন বিদ্বান নয়, তবে অত্যন্ত সুদর্শন। আর্থিক দিক থেকেও যথেষ্ট সচ্ছল। মাত্র 25 বছর বয়সে প্রতিষ্ঠিত ভদ্রলোক হিসেবে সমাজে একটা পরিচিতি গড়ে তুলেছে সে। 6 ভাই ওরা, জুলিয়াসই সবার বড়। জুলিয়াসের প্রতি সারার অতি মনোযোগ দৃষ্টিকটু দেখাবার আগেই ওর ছোট বোন রোজি সারাকে কোমরে গুঁতো দিয়ে সম্বিত ফিরে পেতে সাহায্য করল। ব্যাপারটা লক্ষ্য করে গম্ভীর হয়ে গেল স্যামুয়েল বেন্ডার। সে মোটেও চায় না সারা ওই অশিক্ষিত ছোকরার চারপাশে ছোঁক ছোঁক করে বেড়াক। এরপর বিয়ালিককে চা পরিবেশন করলো সারা। বক্তৃতা শেষ করে বসে পড়ল বিয়ালিক। এবার বেন্ডারের পালা। আমরা আজ সকালে একটা শুভ সংবাদ পেয়েছি, শুরু করলো বেন্ডার। আপনারা জানেন যে র্যাবাই আসছেন। কথা মতো বোধহয় ডিসেম্বরে রওনা হয়েছেন তিনি। তবে শুধু এ কথা বলার জন্যই আজ আমি আপনাদের নিমন্ত্রণ করিনি। আজ আমার পরিবারের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। আপনারা জেনে সুখী হবেন যে র্যাবাই ইব্রাহিম আমার জ্যেষ্ঠা কন্যা সারাকে বিয়ে করতে সম্মত হয়েছেন। আসুন আমরা সবাই ঈশ্বরের কাছে দুজনের সুখ কামনা করে। মেঝেতে পড়ে গেল সারা বেন্ডারের হাতের ট্রে। ঝনঝন করে ভাঙল কাপ তস্তরি। চোখে অভিযোগ নিয়ে বাবার দিকে তাকালো সারা। বাবা! এখন নয় সারা, তাকে কড়া গলায় থামিয়ে দিল স্যামুয়েল। গোমরা মুখে মেঝে থেকে ভাঙা চিনেমাটির টুকরো তুলতে লাগলো সারা। রোজি সাহায্য করলো ওকে। বুকের ভেতরের প্রতিবাদের ঝড় উঠল সারার। কেন বাবা বুঝতে চায় না যে এটা আমেরিকা?
এখানে বাবা মা কখনোই ছেলে মেয়ের বিয়ে ঠিক করে না, নিজেদের পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী খুঁজে নেয় সবাই। বাবা বুঝতে চায় না যে তার নিজের বিয়ে অভিভাবকের পছন্দ মতো হয়েছিল বলেই এমন কোনো কথা নেই যে পরবর্তী প্রজন্মকেও একই নিয়ম মেনে চলতে হবে। ঠিক আছে, বাবা চায় শিক্ষিত কারোর সঙ্গে ওর বিয়ে হোক, তেমন লোকের তো অভাব নেই। তাছাড়া স্বামীকে বিদ্বানই বা হতে হবে কেন? যতবারই ও যুক্তি দেখাতে গেছে অন্যমনস্ক ভঙ্গিতে শুনেছে বাবা। ওর কথা শেষে বলেছে, তাওরাত পড়নি? দেখনি ওতে কি লেখা আছে? ঈশ্বর বলেছেন, যদি বাধ্য হও তাহলে তোমার যা কিছু আছে সব বেচে দাও, তবুও তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো শিক্ষিত কারোর সঙ্গে। রাবাই ইব্রাহিম বিয়েতে রাজি হওয়ায় আকাশে চাঁদ হাতে পেয়েছে বাবা। কিছুতেই এই সুবর্ণ সুযোগ হেলায় হারাতে রাজি নয়। এদিকে মেয়ের মনোভাব বুঝে ভেতরে ভেতরে খানিকটা নরম হয়ে গেছে স্যামুয়েল। ঠিক করেছে আপাতত পারতপক্ষে মেয়েকে আর ঘাঁটাবে না। তাছাড়া আরো একটা চিন্তা তার মাথায় দোলা দিয়ে গেছে। হতে পারে রোজেনশাইন শিক্ষিত নয়, কিন্তু এটাও মিথ্যে নয় যে ছোকরা সারার ব্যাপারে বেশ উৎসাহ দেখাচ্ছে। টাকা পয়সা আছে, তাছাড়া ছেলে দেখতে শুনতেও ভালো। এর সঙ্গে যদি মেয়ের বিয়ে বাধ্য হয়ে দিতেই হয় তাহলে দিতে আপত্তি কোথায়? স্বয়ং ইয়াকুব নবীও অশিক্ষিত ছিলেন, মোম বিক্রি করে তিনি দিনাতিপাত করতেন, কিন্তু তাই বলে কি মানুষ হিসেবে তিনি নগণ্য ছিলেন? মোটেও নয়। তবে স্যামুয়েল আশা ছাড়েনি। এ কথা তার মনে বদ্ধমূল হয়ে গেছে যে রাবাইকে মেয়ে জামাই করে পেলে স্বর্গলাভ একেবারে নিশ্চিত। সেই বিবেচনায় রোজেনশাইন তো খোঁয়ারের কাঁদামাখা সুগর। উপস্থিত সবার উপর চোখ বুলিয়ে নিয়ে জেরুজালেম থেকে আসা চিঠিটা জোরে জোরে পড়তে লাগলো স্যামুয়েল বেন্ডার। 6 ঘন্টা হলো ঘাসে ছাওয়া ঢেউ খেলানো সবুজ প্রান্তর ধরে গড়গড়িয়ে ছুটে চলেছে ওয়াগনটা। মিনিট 15 হলো অবাক হয়ে ইব্রাহিমের প্রার্থনা শুনছে ডেরিল। কোন ভাষায় তা বুঝতে পারছে না, তবে রাবাইয়ের ভক্তি দেখে মনে হয় স্বয়ং ঈশ্বরের সামনে বসে গুণকীর্তন করছে। ভবিষ্যতের কথা ভেবে ক্ষণিকের জন্য দ্বিধা অনুভব করলো ডেরিল। 5 মিনিট পর থামলো প্রার্থনা। বাক্সের ভেতর বাইবেল আর কোরআনের পাশে যত্ন করে তাওরাতটা রাখলো ইব্রাহিম। আপনার দোয়া পড়া শেষ? হাতের আপেলটায় কামড় দিয়ে জানতে চাইল ডেরিল। আপাতত। কি যেন জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল ডেরিল। ব্যাপারটা খেয়াল করলো ইব্রাহিম। মাস কয়েক আগে এইরকম এক পরিস্থিতিতে প্রধান রাবাই ওকে যা বলেছিলেন হুবহু তা ওড়ালো ও। কিছু জিজ্ঞেস করবে? মনে কোনো প্রশ্ন রেখো না। মনে প্রশ্ন রাখলে শিখবে কি করে? কিভাবে আসবে প্রকৃত মহাজাগতিক জ্ঞান? আমি জানতে চাই, দোয়া পড়ার সময় আপনি আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলেন কেন? কারণ দোয়া পড়ার সময় জেরুজালেমের দিকে ফিরে পড়তে হয়। জেরুজালেম হচ্ছে আমাদের জন্য প্রতিশ্রুত ভূমি। তার মানে অনেকটা ক্যালিফোর্নিয়ার মতো? জানতে চাইল ম্যাট। মাথা দোলালো ইব্রাহিম। তা বলতে পারো। আপেল খাবেন? সাধল ডেরিল। দাও। আপেলে কামড় দিয়ে কোটের পকেট থেকে একটা ছবি বের করলো ইব্রাহিম। ছবিটা বেন্ডার পরিবারের। সারা বেন্ডারের উপর একটা ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কার সঙ্গে ওর বিয়ের কথা ঠিক হয়েছে। আপনার পরিবার? জানতে চাইল ডেরিল। মাথা নাড়ল ইব্রাহিম। গলা সামনে বাড়িয়ে ছবিটা গভীর মনোযোগে পর্যবেক্ষণ করলো ডেরিল। শীষ দিয়ে বলল, অন্য মেয়েটা দেখতে সুন্দরী হলেও ওই ক্রস চিহ্ন দেয়া মেয়েটার, ওফ কি বলবো। একটু গম্ভীর হয়ে গেল ইব্রাহিম। হবু বউ সম্বন্ধে এ ধরনের অশালীন মন্তব্য সহজভাবে মেনে নিতে পারল না। সামনে দুভাগ হয়ে দুদিকে চলে গেছে ট্রেল। ওয়াগনটা ডান দিকের ট্রেলে পরিচালিত করলো ম্যাট। ইব্রাহিম চোখে সন্দেহ নিয়ে তাকাতেই বলল, শর্টকাট। এদিক দিয়ে গেলে 4 দিন আগেই আমরা সান ফ্রান্সিসকো পৌঁছে যাব। ট্রেইলের দুপাশে এখানে পাইনের জঙ্গল। ফাঁকে ফাঁকে জন্মেছে প্রিকলি পেয়ার, চোলা আর মেসকিটের ঝোপ। ইব্রাহিম জানল না শহরে যার কাছ থেকে ওয়াগন কিনেছে সেই বুড়ো লোকটা একটা গাছের আড়াল থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। জঙ্গলের খানিকটা ভেতরে ঢুকতেই ঘোড়ায় চড়ে পিছু নিল লোকটা। ওয়াগনের পেছনে এসে লাফ দিয়ে উঠে এলো পাটাতনে। ইব্রাহিম চমকে গিয়ে তাকাতেই চেপে ধরল ওর ঘাড়।
বুড়ো হলেও জোর আছে লোকটার গায়ে। আঙুলগুলো ঢুকে যেতে চাইল ইব্রাহিমের ঘাড়ের মাংসের ভেতরে। করেন কি, করেন কি? আর্তনাদ ছাড়ল ইব্রাহিম। মুখ থেকে খসে পড়ল আপেলটা। কে শোনে কার কথা? র্যাবাইয়ের চোয়ালে দড়াম করে এক ঘুষি বসিয়ে দিল বুড়ো। ইব্রাহিমের মুখ থেকে ছিটকে বেরিয়ে গেল আপেলের টুকরোগুলো। এদিকে থেমে গেছে ওয়াগন। তৈরি হয়ে আছে ডেরিল আর ম্যাট। বুড়ো একা না পারলে সাহায্যে এগিয়ে আসবে। রোগা পাতলা লোক ইব্রাহিম, গায়ে তেমন জোরও নেই, ফলে সহজেই ওকে মেঝেতে পেড়ে ফেলতে পারল বুড়ো। বুকের ওপর হাঁটু রেখে চেপে বসে থাকলো। কিছুক্ষণ উঠে বসার চেষ্টা করে হাল ছেড়ে দিল ইব্রাহিম। এবার হাত লাগালো ডেরিল। অসহায় শিকারের জুতো জোড়া খুলে নিল সে। মোজা খুলতে খুলতে ভাইকে বলল, এখানেই টাকা লুকিয়ে রাখে ইহুদি বেটারা। আপত্তি জানালো ইব্রাহিম। বোঝাতে চাইল ওর মোজায় টাকা নেই। দূর শালা, স্বগতোক্তি করলো ডেরিল। মোজা খুলে কিছুই পায়নি। এ বেটা তো পথের ফকির দেখছি। বড় বড় চোখে বিস্ময় নিয়ে ডেরিলের দিকে তাকালো ইব্রাহিম। ছেড়ে দাও আমাকে, এসব কি করছো? জবাবে ওর চোয়ালে গায়ের জোরে ঘুষি বসালো ডেরিল। এক ঘুষিতেই অজ্ঞান হয়ে গেল ইব্রাহিম। কোটের পকেট থেকে টাকার থলে বের করে নিয়ে র্যাবাইয়ের দেহটা ওয়াগনের পেছন দিয়ে ফেলে দিল বুড়ো। বুড়োর ঘোড়া ওয়াগনের পাশে থেমে পড়েছে। ওটায় চেপে হাতের ইশারা করে সামনে বাড়ল ডেরিল। পেছন পেছন চলল ওয়াগন। ঘুরপথে আবার শহরে ফিরে চলেছে। নতুন মক্কেল ধরতে হবে। টাকা গুনে দেখে হতাশ হলো বুড়ো। বৃথা গেছে দিনটা। আজকের দাও মোটেও আশাব্যঞ্জক নয়, মাত্র $150। তিনজন আলাপ করে ঠিক করলো ভবিষ্যতে কোনো ইহুদিকে হালকা করার পরিকল্পনা করলে আগেই জেনে নিতে হবে লোকটা র্যাবাই কিনা। র্যাবাই হলে তাকে ফাঁদে না ফেলাই দেখা যাচ্ছে লাভজনক। 20 মিনিট পর চেতনা ফিরল ইব্রাহিমের। প্রথম কয়েক মুহূর্ত ও বুঝতেই পারল না কোথায় রয়েছে, কি হয়েছে ওর। তারপর মনে পড়ল সব কিছু। মরে যায়নি বলে কৃতজ্ঞতা প্রকাশ করল ঈশ্বরের কাছে। মন থেকে ক্ষমা করে দিল শয়তান লোকগুলোকে। ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, একথা মুহূর্তের জন্য ভুলে যায় না কখনো ও। হাঁটতে লাগলো ইব্রাহিম। মুখ কুঁচকে রেখেছে, খালি পায়ে বিঁধছে ছোট ছোট কাঁকড়। এখন বুঝতে পারছে ওর সঙ্গে অভিনয় করেছিল ডেরিল, ম্যাট আর বুড়ো। বোকার মতো ওদের কথা বিশ্বাস করে আজকের ওর এই দুরবস্থা। তাতে কি, হাঁটার গতি বাড়ালো ইব্রাহিম। ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। ওয়াগনের চাকার দাগ ধরে আধ মাইল এগোনোর পর জুতো জোড়া পেল ও। ওগুলো এতই পুরনো যে ডাকাতেরা নেয়নি। ওই একই কারণে কয়েকশো গজ দূরে পেল বাকি কাপড়গুলো। 15 মিনিট পর একটা ঝোপের পাশে পাওয়া গেল ওর বাক্স। দামি তেমন কিছু না পেয়ে শেষ পর্যন্ত জিনিসটা ফেলে যাওয়াই মনস্থ করেছে ডাকাতের দল। ভেবে দেখল ইব্রাহিম একেবারে অসহায় হয়ে পড়েনি ও। ওর আন্ডারপ্যান্টের গোপন পকেটে আছে লুকিয়ে রাখা $12। ভাগ্যিস লোকগুলো টের পায়নি। একেবারে নিঃস্ব হয়ে যায়নি সে। এখনো ভরসা আছে, হয়তো সান ফ্রান্সিসকো পৌঁছতে পারবে সে। কিন্তু তবু মনের মধ্যে শান্তি পাচ্ছে না ইব্রাহিম। ভয় লাগছে ওর। সুটকেসটা খুলে যদি দেখে ওর সবচেয়ে মূল্যবান সম্পদ ধর্মীয় বইগুলো নেই, তাহলে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে ইব্রাহিমের। কাঁপা হাতে সুটকেসের ডালা উপরে তুলল সে। বড় করে স্বস্তির শ্বাস ফেলল। না, আছে। অপ্রয়োজনীয় মনে করে বইগুলো নেয়নি ডাকাতের দল। তবে মস্ত বড় একটা ক্ষতি হয়ে গেছে। প্রধান র্যাবাইয়ের দেওয়া রূপোর পাতে লেখা 10 কমান্ডমেন্টটা নেই। তবু যা পাওয়া গেছে তাই বা কম কি। হাঁটু গেড়ে পথের উপর বসে ঈশ্বরের জয়গান গাইল সে বেসুরো গলায়। আবেগের তাড়নায় দু চোখ দিয়ে দরদর করে গাল ভাসিয়ে নেমে এলো অশ্রু। 5 মিনিট পর বাক্সটা কাঁধে ঝুলিয়ে হাঁটতে লাগলো ইব্রাহিম। সামনে কোথাও নিশ্চয় জনবসতি আছে, সেখানে পাওয়া যাবে পথের হদিস। বিকেল হয়ে গেল, তবুও কোথাও কোনো বাড়ি ঘর দেখতে পেল না ও। এদিকে খিদে চোঁ চোঁ করছে পেট। সন্ধ্যের পর কপাল খুলল। দূর থেকে দেখতে পেল দপদপ করে জ্বলছে একটা অগ্নিশিখা। হাঁটার গতি বেড়ে গেল ওর। মানুষের দেখা পাবার আনন্দে দৌড়াতে শুরু করলো এক সময়। কাছে এসে দেখলো একটার পেছনে আর একটা ওয়াগন রেখে বড় একটা বৃত্ত তৈরি করেছে একদল অভিযাত্রী। মাঝখানে জ্বলছে আগুনটা। ওটাকে ঘিরে বসে আছে 15-20 জন লোক। একটা ওয়াগনের পেছনের ফাঁক গলে ভেতরে ঢুকলো ইব্রাহিম। ওকে দেখে নিরাসক্ত চেহারায় তাকালো লোকগুলো।
তাদের মাঝখানে একটু আলাদা হয়ে বসে আছে বয়স্ক একজন লোক। ভাব গাম্ভীর্য দেখে তাকেই দলের নেতা বলে মনে হয়। তামাকের কষমাখা কালচে এক মুখ থুথু থো থো করে আগুনে ফেললো লোকটা। তার সামনে গিয়ে দাঁড়ালো ইব্রাহিম। হড়বড় করে বলতে লাগলো কি ঘটেছে ওর ভাগ্যে। চুপচাপ শুনলো লোকগুলো। ওকে বসতে বলা হলো না, একবারও বাধা দেয়া হলো না কথায়। আমি কি করব এখন? কথা শেষে জানতে চাইল ইব্রাহিম। টাকা আছে? এতক্ষণে মুখ খুলল বয়স্ক লোকটা। হ্যাঁ। চকচক করে উঠল বুড়োর চোখ। কত? $12। মাত্র? হতাশ দেখালো বুড়োকে। তাহলে তো তোমার কিছুই করার নেই দেখেছি। আবার নিউ ইয়র্কে ফিরে গিয়ে দেখো লোকগুলোকে ধরতে পারো কিনা। জায়গাটা চিনলে তাই করতাম, কিন্তু এত বড় শহর, সব গুলিয়ে গেছে। কঠোর চেহারার লোকগুলোর উপরে ঘুরে এলো ইব্রাহিমের দৃষ্টি। খাবার চাইবে কিনা ভেবে ঠিক করতে পারল না। খিদে, বড় খিদে। আচ্ছা, একটা চিন্তা মাথায় আসতেই বলল সে, আমি যদি তোমাদের সঙ্গে যাই তাহলে কোনো লোকালয়ে তো পৌঁছে যাব, তাই না? দল বেঁধে নিশ্চয়ই কোনো শহরে যাচ্ছ তোমরা। অরিগন। আরে আমিও তো ওদিকেই যাব, সান ফ্রান্সিসকোতে। তোমরা আমাকে সঙ্গে নেবে? মাথা নাড়ল বুড়ো। তোমাকে আমরা বিশ্বাস করি না। তাছাড়া আমাদের সঙ্গে মহিলা রয়েছে, আমাদের পক্ষে তোমাকে সঙ্গে নেওয়া সম্ভব নয়। আমি যদি তোমাদের পেছনে পেছনে আসি? মরিয়া হয়ে জানতে চাইল ইব্রাহিম। আসতে পারো, যদি ওয়াগনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো। আমাকে একটা ঘোড়া ধার দেয়া যাবে? না। তামাকের কষ আগুনে ফেলল বুড়ো। তবে তার চেয়ে ভালো একটা ব্যবস্থা করতে পারি। $12 একটা ঘোড়া কিনে নিতে পারো তুমি ইচ্ছে করলে। বুড়োর সঙ্গীদের কেউ কেউ চোখের ইশারায় সাবধান করলো, বুঝতে পারলো না ইব্রাহিম। কথায় কথায় জানা গেল বিনে পয়সায় এখানে খাবার জুটবে না। ঠেকে শিখেছে দ্রুত, ফলে অনেক দরদাম করে ঘোড়াটা শেষ পর্যন্ত $7 কিনলো ইব্রাহিম। $3 কিনলো খানিকটা করে ময়দা, বিন, চাল, আলু, কফি, লবণ আর চিনি। বাকি টাকা বিপদে লাগতে পারে ভেবে রেখে দিল কোটের পকেটে। ঘোড়াটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বটে, তবে ও নিয়ে চিন্তা নেই ইব্রাহিমের। বুড়ো বলেছে এটা ছিল রেসের ঘোড়া। নিউ ইয়র্কে পরপর 3 বছর রেসে জিতেছিল। ঘোড়ার নাম চ্যালেঞ্জার রাখলো ইব্রাহিম। নাকে হাত বুলিয়ে আদর করে পোষও মানিয়ে ফেললো অবিশ্বাস্য কম সময়ে। এর একটা কারণ হতে পারে যে বাপের জন্মে এত আদর পায়নি ঘোড়াটা কারো কাছে। আসলে ওটা ঘোড়াই নয়, কিন্তু ইব্রাহিম জানে না সেটা। খচ্চর আর ঘোড়ার চেহারার পার্থক্য যে আছে কি নেই তা র্যাবাইয়ের জানার কথাও নয়। ইব্রাহিম টেরও পেল না। মুখে যত প্রশংসাই করুক, মনে মনে ঠক বুড়ো বিশ্বাস করে এককালে ভালো খচ্চর থাকলেও এত কাজ ওটাকে দিয়ে করানো হয়েছে যে চ্যালেঞ্জারের চ্যালেঞ্জ করার ক্ষমতা পুরোপুরি তিরোহিত হয়েছে। সেজন্যই ওটাকে মাত্র $7 ছেড়ে দিয়েছে সে। বুড়োর সঙ্গে কথা বলে ঠিক হলো পরদিন কাক ভোরে ওয়াগন ট্রেনের সঙ্গে রওনা হবে ও। পরবর্তী 2 দিন মর্মন অভিবাসীদের পেছনে এগোলো ইব্রাহিম। মনে ওর আশা জাগলো যে দেরিতে হলেও একদিন না একদিন ঠিকই সান ফ্রান্সিসকো পৌঁছে যাবে ও। বেশি ভালোবাসেন বলেই কিনা কে জানে, যখনই ইব্রাহিম ভাবে এক, ঈশ্বর করে দেন আরেক। এবারও বুঝি মুচকি হাসলেন ঈশ্বর। 3য় দিন বেশ বেলা করে ঘুম ভাঙল ওর। চোখ রোড়ে চারপাশে তাকিয়ে দেখলো ওয়াগন ট্রেন নেই। ওর খোঁড়া ঘোড়া শুধু বিছানার পাশে দাঁড়িয়ে আছে অনুগত ভৃত্যের মতো। গতরাতে ধুলোময় এক সুপ্রশস্ত প্রান্তরে ক্যাম্প করেছিল ওরা। রাতে বেশ বাতাস ছেড়েছিল। খুশি হয়েছিল ইব্রাহিম ঝিরঝিরে বাতাসে ঘুমাতে পারবে ভেবে। কে জানতো সেই বাতাস এমন বিশ্বাসঘাতকতা করবে। এখন খুঁজতে গিয়ে কোথাও কোনো ট্রেইল খুঁজে পেল না ইব্রাহিম। চারপাশে ধু ধু বালিয়াড়ি। ভয়ে দুরু দুরু করতে লাগলো ইব্রাহিমের বুকের ভেতর। আসল ক্ষতিটা এতক্ষণে চোখে পড়েছে ওর। রাতে ওকে একা পেয়ে দল বেঁধে হানা দিয়েছিল এক পাল র্যাকুন। মরার মতো ঘুমিয়েছে ইব্রাহিম, আর সেই সুযোগে ওর খাবার দাবারের 12টা বাজিয়ে দিয়ে গেছে ওগুলো। খেয়েছে যত, ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছে তার চেয়ে অনেক বেশি।
ওগুলো আর কোনো কাজেই আসবে না। তবু বাঁচতে হলে খাদ্য দরকার। যতটা সম্ভব বালি থেকে খুঁটে তুলল ইব্রাহিম। আমরা হারিয়ে গেছি রে চ্যালেঞ্জার, বুঝলি? খচ্চরটাকে বলল। তোর উচিত ছিল আমার খাবারগুলো পাহারা দেয়া। জবাবে দাঁত দেখালো খচ্চরটা। ভেবেছে তাকে বিন দেয়া হবে। এতে হাসির কিছু নেই। শাসন করার ভঙ্গিতে মাথা নাড়ল ইব্রাহিম। ভেবে নিয়ে বলল, তবে ভয় পাবো না আমরা। জানি তো সূর্য পূবে উঠে পশ্চিমে অস্ত যায়। সূর্যাস্তের দিকে এগোবো আমরা, ঠিক আছে? 6 দিনের দিন ম্যাকিনো বোটে চেপে সেন্ট লুইসের উত্তরে মিসিসিপি নদী পেরোলো ওরা। আমেরিকান নয় বলে 25 সেন্টের বদলে ওকে বোটের ভাড়া দিতে হলো 75 সেন্ট। তারপরও হাতে যা আছে তা দিয়ে কিছু শুকনো কর্ন, কেক, কয়েক টিন বিন আর ওর ঘোড়ার জন্য আধ বেল খড় কিনলো ও ফেরিঘাটের দোকান থেকে। 4 দিনের দিন শেষ হয়ে গেল ওর কেনা খাবার। সেদিন বিকেলে হাঁটু সমান ঘাসে ছাওয়া লালচে খয়েরি প্রেয়েরির বুকে একটা নড়াচড়া ধরা পড়ল ওর চোখে। গায়ের রং এমনই যে প্রেয়েরির সঙ্গে প্রায় মিশে আছে। খচ্চরের পিঠ থেকে নেমে গলা বাড়িয়ে সামনে তাকালো ও। গভীর মনোযোগে দেখার চেষ্টা করলো কি ওটা। কিছুক্ষণ পর বুঝলো ওটা একটা পাখি। চোখের সামনে ভেসে উঠল পাখির গরম গরম রোস্ট। প্রেয়ারি চিকেনটাকে ধরতে হামাগুড়ি দিয়ে অতি সাবধানে এগোলো ইব্রাহিম। মনে মনে ভাবল, ছোট একটা মাথা, কতই বা বুদ্ধি ধরবে। চট করে গিয়ে যদি ঝট করে চেপে ধরা যায় তাহলেই রাতের খাওয়া নিশ্চিন্ত। কিন্তু অত সহজ নয়। ইব্রাহিমকে বেকায়দা ভঙ্গিতে কাছে আসতে দেখেই সতর্ক হয়ে গলা উঁচু করে তাকালো ওটা। বাহ বাহ, কি সুন্দর লক্ষ্মী মুরগি তুমি, আদর মাখা গলায় বলল ইব্রাহিম। মুখ দিয়ে চুকচুক শব্দ করতে 2 পা পিছিয়ে গেল প্রেয়ারি চিকেন। এই যে খাবার, এসো এসো, মৃদু স্বরে বিড়বিড় করছে রাবাই। ঈশ্বরের শপথ, তোমায় কিচ্ছু বলবো না। এক হাতে কান ধরে মনে মনে বলল, মাফ করে দাও ঈশ্বর, পেটে বড় খিদে তো, তাই মিছে কথা বলছি। ঈশ্বর বোধহয় প্রেয়ারি চিকেনটাকে সাবধান করেই দিলেন। ঘুরে দাঁড়িয়ে ঝেড়ে দৌড় দিল ওটা। চিক 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 চিক। শিকার হাওয়া হয়ে যাচ্ছে দেখে পেছনে ছুটল ইব্রাহিম। হতাশ হয়ে চেঁচাচ্ছে, আরে এটা কি হচ্ছে, দৌড়াচ্ছে কেন? বললাম তো তোমায় কিছু বলবো না। 10 গজ পেছনে পড়ে যেতেই দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ল ইব্রাহিম। হাটের মুঠি উঁচিয়ে চেঁচালো, তোকে কি আর খেতাম রে বোকা মুরগি। ওর কথা শোনার জন্য থেমে নেই, ততক্ষণে 100 গজ দূরে ঘন ঘাসের আড়ালে চলে গেছে মুরগিটা। খচ্চরটার কাছে ফিরে এলো ইব্রাহিম। ওটাকে আর চোখে ওর দিকে তাকাতে দেখে ইজ্জত বাঁচানোর জন্য বলল, কাছ থেকে দেখে ওটাকে তেমন সুবিধের মনে হয়নি, তাই ছেড়েই দিলাম। চিহি চিহি করে উঠল চ্যালেঞ্জার। ইব্রাহিমের সন্দেহ হলো অবিশ্বাসের হাসি হাসল বোধহয়। সন্ধে ওসেজ রিভারের একটা অপরিসর শাখায় কোমর সমান পানিতে নামল ইব্রাহিম। হাতে ভাঙা ডাল দিয়ে তৈরি একটা বর্ষা। আশপাশ দিয়ে সাঁতরে বেড়াচ্ছে বড় বড় মাছ, কিন্তু কেন যেন গাঁথা যাচ্ছে না একটাকেও। ইব্রাহিম জানে না পানিতে আলো বাঁকা হয়ে ঢোকে, ফলে বর্ষা ছুঁড়ে সফল হতে হলে কতটুকু বাঁকা করে ছুটতে হবে সেই আন্দাজটা জানা থাকা চাই। 8 ঘন্টা একটানা পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে গেল ইব্রাহিম। একটা মাছও বর্ষায় তুলতে পারল না। শেষবারের মতো চেষ্টা হিসেবে ওর কোমরের কাছে ঘুরঘুর করতে থাকা একটা পেট মোটা লোভনীয় চেহারার ট্রাউটের দিকে বর্ষা ছুড়ল ইব্রাহিম। এবারও ফলাফল আগের মতোই হতাশাব্যঞ্জক। লেজের বাড়িতে ওর মুখে পানি ছিটিয়ে দূরে সরে গেল মাছটা। 2 হাত আকাশে তুলে ভাঙা গলায় বলে উঠল ইব্রাহিম, এই কি তুমি চাও ঈশ্বর, যে না খেয়ে মরি আমি? কোথায় তোমার দয়া? আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চমকে গিয়ে থেমে যেতে হলো ওকে। পরপর 5টা গায়েবী আওয়াজে কেঁপে উঠল চারপাশ। মহা আশ্চর্যের একটা ব্যাপার ঘটে গেল। ওর চারপাশে ছিটকে উঠল পানি। ভেসে উঠতে লাগলো একটার পর একটা বড় বড় মাছ। রক্ত ঝরছে সবগুলোর পেট থেকে, মোট 5টা। থরথর করে কেঁপে উঠল ইব্রাহিম। মস্ত বেয়াদবি হয়ে গেছে স্রষ্টার সঙ্গে। এত রাগী তিনি রেগেছেন যে রাগের চোটে তার মতো সাধারণ একজন র্যাবাইকে নিজের কেরামতি দেখিয়ে দিয়েছেন। এইবার নিশ্চয়ই নেমে আসবে অবাধ্যতার শাস্তি। পর মুহূর্তে চমক কাটল ওর অট্টহাসির শব্দে।
তাকিয়ে দেখলো ক্রিকের পাড়ে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে হাসছে কাউবয়ের পোশাক পরা এক লোক, হাতে একটা 6 গান। এখনো ধোঁয়া বেরোচ্ছে ওটার নল থেকে। লোকটার বয়স ওর চেয়ে কম হবে তো বেশি হবে না, বড় জোর 20। রোগা পাতলা দেহ, তবে জোর আছে, বোঝা যায় কাঁধের পেশি দেখে। দেখতে তেমন সুদর্শন নয় তরুণ, তবে চেহারাটা এমনই হাসি খুশি যে প্রথম দর্শনেই এর সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে হয়। আরো লাগবে? হাসি থামিয়ে জানতে চাইল যুবক। যাক, তাহলে স্রষ্টার কোপে পড়েনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল, মাথা নাড়ল ইব্রাহিম। 6 গানটা হোলস্টারে রেখে রাবাইয়ের দিকে এগিয়ে এলো যুবক। আমি আউটল, রক বেনান আমার নাম। আউটল মানে বুঝলো না ইব্রাহিম, জানতেও চাইল না। এখন এসব জানার সময় নয়। পেটে জ্বলছে দাবানল, সামনে ভাসছে তাজা মাছ। এখন আগুন জেলে তাজা মাছকে ভাজা করে খাওয়ার সময়। আহা, তুমি আরো একটু আগে এলে একটা মুরগি খেতে পারতাম। কথা খুঁজে না পেয়ে বলল ইব্রাহিম। মরা ডাল জোগাড় করে চটপট আগুন জেলে ফেলল বেনান। মাছ সংগ্রহ করে রাবাই উঠে আসতেই বলল, যা আছে তাই আগে খেয়ে শেষ করি তো, এসো, পরে দেখা যাবে পরেরটা। এখানেই শেষ হচ্ছে দস্যু বেনন এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে রোমাঞ্চের সঙ্গী হতে সাথে থাকুন গল্প বাই খাস ফড়িং এর। ধন্যবাদ।